সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। সকাল বলতে লিটারেলি এখনও আলো আসেনি। দেখো রাস্তার অবস্থা। এখন বাজে হচ্ছে 5টা। ঘুম থেকে উঠে গেছি, উঠে রেডি হয়ে গেছি বিকজ আজকে আমরা পোখরা থেকে নামছি নিচে। তো আজকে বীরগঞ্জ চলে যাব, কালকে আমাদের ট্রেন। তো চলো যাওয়া যাক, এন্ড অফ দ্য জার্নি। আর জাস্ট একটা আজকের দিনটাই বাকি, কাল সকালে ট্রেন আমাদের। তো চলো যাওয়া যাক। সো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট অন্ধকার। তখন বাজে 5:30। তো এরকম অন্ধকারে আমরা বেরিয়ে পড়েছি, নয়তো আমরা পৌঁছাতে পারবো না বীরগঞ্জ, আমাদের অনেক রাত হয়ে যাবে। তাই জন্য আমাদের অনেকটা ভোর ভোর বেরোতে হয়েছে। আমরা যাওয়ার পথে মনোকামনা মন্দিরটা ঘুরে যেতে চাইছি, তো তাই জন্য নেমে গেছি মনোকামনা মন্দিরে। এবারে রোপওয়ে করে ওপরে উঠবো। এই যে টিকিট কেটে নিয়েছি, এই যে কোনটা সোজা, সরি এটা সোজা। সো চলো রোপওয়েতে উঠি। প্রচুর লাইন দেখে যা মনে হচ্ছে। এই যে লেটস গো। আরে বাবা, তো আমরা রোপে উঠে গেছি। উঠে ওপর থেকে ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছিল। আরও যতটা উপরে উঠবে তত তোমরা ভিউটা জাস্ট দেখতে পাবে, খুব সুন্দর লাগছিল। তো তোমরা দেখতে থাকো ভিউটা। প্রায় এটা 15 থেকে 20 কিলোমিটারের উপরে হাইটে ছিল, মানে কিলোমিটার বলছি, হাইট ছিল। তো এতটাই উঁচু ছিল যে কি বলবো, প্রচণ্ড ভালো লাগছিল। তো তোমরা ভিউটা দেখতে থাকো। এখন রেডি হচ্ছে, বড় সিস্টেম বার করছে এক এক করে কিড ব্যাগ দিয়ে সাথে করে এই চলছিল এটা। আর কিছু দেখা যাচ্ছে না, আর এবারে রেডি হচ্ছে। তো আমরা নেমে গেছি রোপওয়ে থেকে। নেমে এবার আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাব। তো অনেকটাই হাঁটতে হয়েছিল। তো একটা সরু গলির মতন আছে, মানে গুলির মতো আছে। তো আমরা এবার হেঁটে হেঁটে যাবো ভেতরে। তো আমরা ডালাও কিনে নিয়েছি, যেটা নিয়ে আমরা পুজো দেবো। আর এই যে মন্দির, মনস্কামনা মন্দির। তো এই মন্দিরটায় আমরা ভেতরে ঢুকতে পারিনি বিকজ প্রচণ্ড লম্বা লাইন ছিল। ওখানে দেখতে পাচ্ছ মেবি ওপর দিকে সিঁড়ির ওখানে বিভৎস লাইন ছিল। তো আমরা জাস্ট বাইরে থেকে পুজো দিয়ে চলে গেছিলাম। পুজো দেওয়ার পরে আমি একটুখানি, একটা ব্যালকনি টাইপ ছিল যেখান দিয়ে ভিউটা দেখা যাচ্ছিল, অসাধারণ লাগছিল। তো আমি তাই সামনেটা গিয়ে ভিউটা দেখার চেষ্টা করছিলাম, এত সুন্দর লাগছিল যে কি বলবো। যাই হোক, তো আমরা আবার রোপওয়ে করে ব্যাক করছি। দেন ব্যাক করতে করতে একটা ঘটনা ঘটে গেছিল হঠাৎ করে। সবকটা কেমন পজ হয়ে গেছে একটা একটা জায়গায়। হ্যাঁ মানে বুঝতে পারলাম না, এই চলছে 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 না, চলছে চলছে গেছে গেছে। তো এই দড়িটা তো নড়ছে না, ওই দড়িটা নড়ছে কি করে? এ বাবা, ওই দিক দিয়েও আসছে না, এই দড়িটা তো নড়ছে না, এই দড়িটা তো স্টিল রয়েছে। ও ওটা যাচ্ছে, আমরা দাঁড়িয়ে যাচ্ছি এক জায়গাতে। কোথায় দাঁড়িয়েছি? চলছে, আমরাও যাচ্ছি আস্তে। আমরা এই দড়িটা যাচ্ছে না তো। আরে দড়িটা নড়ে না, ওই স্পাইরালগুলোর মধ্যে দিয়ে চাকাগুলো ঘোরে, ওই চাকাগুলো ঘুরতে ঘুরতে আপ ডাউন হয়। চলেছে গাইস, আমরা আবার যাচ্ছি। নিচে ডগি ভয় পেয়ে গেছিলাম একটুর জন্য, সবকিছু বেরিয়ে গেছে। মন্দির থেকে নেমে আসার পরে নেক্সট লোকেশনে চলে গেছিলাম আমরা, হচ্ছে চিতওয়ান ন্যাশনাল পার্কে। তো এই আমরা ভেতরে ঢুকে পড়েছি। ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য আগে গাড়ি ফাড়ি করতে হয়, মানে সাফারি কাইন্ড অফ। তো চলো। সো গাইজ আমরা চলে এসেছি চিতওয়ান ন্যাশনাল পার্কে। তো এখানে ফার্স্টে ভেবেছিলাম যে হাতিতে রাইড করব, বাট হাতিটা প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। বাবারে গাড়িটা ছেড়ে দিল, কি গাড়িটা ছেড়ে দিল, প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমরা সাফারি করছি। তো এই যে আমি গাড়িতে উঠে গেছি,
দাঁড়িয়ে আছি আমি। আর প্রায় 2-2.5 ঘন্টা ধরে হবে সাফারিটা। চলো যাই। তো এই আমাদের শুরু হয়ে গেছে। তো আমরা যেতে যেতে হঠাৎ করে গাড়িটা একটা দোকানের সামনে দাঁড় করিয়ে দেয়। তো দাঁড় করিয়ে দেওয়ার পরে মানে আমাদের যে গাইড ছিল তো সে আসেইনি। তো সেটার জন্যই আমরা তখন আমার ভাই আর আমি তখন বলাবলি করছিলাম যে গাইডটা কোথায় চলে গেল। ড্রাইভারটা কেমন একটা অদ্ভুত ছিল, হাসাহাসি করছিল। তো যাই হোক, তো এই করে দেন আমরা এখান থেকে বেরোলাম। অ্যান্ড অরিজিনালি আমাদের সাফারি শুরু হলো। তোমরা দেখতে থাকবে, এত সুন্দর রাস্তাটা জঙ্গলে, খুব ভালো লাগছিল। তো এই যে আমাদের শুরু হয়ে গেছে। আশেপাশে তো বাড়ি ঘর ছিল, তো এতে রাস্তার মাঝখানে আমরা একদম মিড অফ দ্য জঙ্গলে যাবো। সব জন্তু জানোয়ার থাকে। চুপ কর চুপ কর চুপ কর। ও এখনো বাড়িঘর তো শেষ হয়নি, আছে। আমরা কলা গাছ দেখতে এসেছি। গেটে ঢুকে পড়েছি, ওই যে পেছনে গেট। এবার আমরা এখান থেকে এই জঙ্গলের ভেতরে যাব। দেখো জাস্ট জঙ্গলটা। পিকু আয়। তো আমি একটুখানি এই দোলনাটায় চড়তে এসেছিলাম, দেখতে পেলাম। কোথায় পিকু, এটাকে বেশি জোরে ঠেলিস না, আমি চলে যাব। পিকু আর ঠেলিস না, ঠেলিস না। ও মা, করিস না পিকু, করিস না। চলো এটা খেতে খেতে জঙ্গলের মজা নি। जाएंगे टू डिफरेंट एरिया जाएंगे। तो डिफरेंट एरिया एक रिवर इन फॉरेस्ट और वेटलैंड। वेटलैंड। एनिमल्स का नहीं है। তো ফার্স্টে আমরা ওই যে কুমির দেখতে পেয়েছি, যেই কুমিরটা শুধু মাছ খায় আর মানুষজনকে হার্ম করে না। তো সেই কুমির আমরা 2-3টে দেখতে পেয়েছি, নামটা আমি ভুলে যাচ্ছি, বাট যাই হোক এটা শুধু মাছ খাওয়া কুমির। আরে হরিণ। 5,000 টাকা আরে ভাই ভাই, বুকিং দেখে 5,000 টাকা। সারা সারা ঘুরে একটা হরিণ দেখলাম। আমাদেরকে বলা হয়েছিল এই যে জলটা রয়েছে, এই জলের এখানে গন্ডার জল খেতে আসে। তো আর এই জঙ্গলের ভেতরটা খুব সুন্দর ছিল, তো তাই আমাদেরকে এখানটা নামানো হয়েছিল যে এখানে মাঝে মাঝে গন্ডার জল খেতে আসে। বাট আমরা কিছুই দেখতে পাইনি হরিণ ছাড়া, হরিণ আর ওই কুমির ছাড়া। বাট যাই হোক, তো ভিউটা দেখে চলে এসেছি। ভেতরটা খুব সুন্দর ছিল আর এই জঙ্গলটা তো অসাধারণ। আর জঙ্গলের ভেতরে একটা মন্দিরও ছিল। তো যাই হোক, ওই দুটো দেখে আর কিছু দেখতে পাইনি। আর কিছু ময়ূর দেখেছি আর কিছু পাখি দেখেছি। দেখে আমরা আবার চলে আসছি, ব্যাক করছি। দেন আমাদেরকে এখান থেকে বীরগঞ্জ আবার যেতে হবে। তো আস্তে আস্তে আমরা রাস্তা দিয়ে 2টো হাতি দেখতে পেয়েছি, একটা মা হাতি একটা বেবি হাতি। বেবি হাতিটা পাশে রয়েছে, তো তখন আমার ক্যামেরা অন করতে করতে বেবি হাতিটাকে আমি ক্যাপচার করতে পারিনি। ওই যে পেছনে কত কিউট হাতিটা, জাস্ট তোমরা দেখো, এত মিষ্টি। তো জঙ্গল সাফারি করতে গিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। লাঞ্চ করা হয়নি আগে, তো তাই একটা দোকানে ঢুকেছিলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ আমাদের পেতে পেতে 6টা বেজে গেছিলো। তো এই এত দিনে আমরা যত যা খাবার খেয়েছি সব থেকে ওয়ার্স্ট খাবার ছিল এটা। এত জঘন্য ছিল ফ্রাইড রাইসটা খেতে, মানে ফালতু ছিল যাকে বলে। তো যাই হোক, কোনো রকমে খেয়ে একটুখানি পেটটা ভরিয়ে তারপরে উঠে পড়েছি গাড়িতে। এবার আমাদেরকে বীরগঞ্জের দিকে এগিয়ে যেতে হবে। আর 2 ঘন্টা মতন আছে পৌঁছাতে।
তো এই অলমোস্ট যেতে যেতে রাত 8টা বেজে গেছিলো আর আমরা পৌঁছে গেছি। দেন ওখান থেকে আর পৌঁছে যাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। ডিরেক্ট আমি পরের দিন সকালবেলা থেকে করছি আর পুরো কুয়াশায় ভরে গেছে, কারণ আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ট্রেন আছে রকশেল থেকে, তো বীরগঞ্জ টু রকশেল যেতে হবে। তো বীরগঞ্জ থেকে আমরা টোটোতে উঠে পড়েছিলাম, উঠে পড়ে বর্ডার অবধি এসে ওখান থেকে আবার একটা টোটো নিয়েছি, নিয়ে তারপরে আবার রকশেল অবধি এসেছি। এসে খিদে পেয়ে গেছিলো, তো একটা দোকানে বসেছিলাম ডিম পাউরুটি খেতে। কুয়াশায় পুরো ভর্তি রাস্তা, তো তাই আমাদের ট্রেন এখনো আসেনি, তাই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু ব্রেড অমলেট খেয়ে যাই। তো এই যে কাকু বানাচ্ছে ব্রেড অমলেট, খেয়ে তারপরে স্টেশনে যাবো। ট্রেনে উঠে গেছি, বাড়ি যাওয়ার সময় এসে গেছে, চলো যাওয়া যাক। ছেড়ে দিয়েছে, বাট রাস্তার অবস্থাটা জাস্ট দেখো কি অবস্থা। এখন বাজে হচ্ছে 11টা, তাও কুয়াশা এখনো যায়নি, রাস্তা পুরো ভর্তি কুয়াশা। এই একটা বিস্কিট আমি ব্রেকফাস্ট করছি, চলো বিস্কিট খেতে খেতে চলে যাই। হাই গাইস, এখন বাজে রাত 11:30 আর আমি পিৎজা অর্ডার করেছিলাম, তো আবার পিৎজা এসে গেছে, তো তাই জন্য আমি এখন স্টেশনে ঢুকে গেছি, জাস্ট ঢুকলো স্টেশনে এই যে। তো দেখি পিৎজাটা আসুক। তো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি কোনো স্টেশন থেকে এরকম খাবার অর্ডার করে নিচ্ছি। আগে কখনো আমি এটা করিনি, তো এটা আমি ফার্স্ট টাইম করছি, যে ট্রেনে যেতে যেতে আমি খাবার অর্ডার করছি। তো যাই হোক, পিৎজা এসে গেছিলো, দেন নিয়ে আমরা রাত্রেবেলা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা আমাদেরকে 5টার সময় নামিয়ে দিয়েছিল ট্রেন। তো দেন 5টার সময় নামানোর পরে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, ক্যাব বুক করে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখন বাজে ভোরবেলা, মানে তখন হচ্ছে 4 তারিখ সকালবেলা। তো এই যে গাড়ি নিয়ে নিয়েছি, তো এবার বাড়ির দিকে যাই চলো। তো এখানেই আমার নেপাল ভ্লগ এন্ড হচ্ছে। তো চলো আবার নেক্সট যেদিন কোনো ট্রিপে যাব সেদিন আবার সুন্দর করে ভ্লগ করে তোমাদের সবাইকে দেখাবো। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।